নমস্কার। আপনি শুনছেন এই সময় গোল্ড, নিম্নবর্গের রবীন্দ্রনাথ, লেখা শুভাশিস গঙ্গোপাধ্যায়, পাঠ সৌনক সান্যাল। যে দারিদ্র মৃত্যুর মতো, নিয়তির মতো বহু যুগ যুগান্ত ধরে আমাদের দেশের বেশিরভাগ সংখ্যক মানুষকে, পাবলিককে গণতান্ত্রিকভাবে, সমাজতান্ত্রিকভাবে, সামন্ততান্ত্রিকভাবে কেবলই নিঃস্ব এবং সর্বশান্ত করে রেখেছিল, আজও রেখেছে, ভবিষ্যতেও রাখবে হয়তো। আমাদের এই আলোচনায় সেই সব দরিদ্র দেশবাসী, আত্মপরিচয়হীন, ছিন্নমূল অন্তঃবাসী, প্রান্তিক প্রতিবন্ধী, কিংবা বলা ভালো ছোট লোক, অর্থাৎ সর্ব অর্থেই ছোট মাপের মানুষ বলে জানি তাদেরকেই আমরা এখন নিম্নবর্গ বলে মনে করছি, কিংবা যে কোনো রকম ক্ষমতাই উচ্চবর্গ, অক্ষমতা নিম্নবর্গ। এদেশের মধ্যযুগীয় সাধক কবিরকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, তুমি কেন নিচুতলার মানুষের পক্ষেই থাকো সর্বদা? সে উত্তর করেছিল, উঁচুর জল যে নিচুতেই নেমে আসে চিরকাল, তাই আমি নিচুর দিকেই অপেক্ষা করি। রবীন্দ্রনাথকেও হয়তো তেমনই কোনো চিন্তার আবেশের আক্ষেপে একদিন লিখতে হয়েছে, ওরা অন্তজ, ওরা মন্ত্রবর্জিত, তবু আমি কবি, আমি ওদের দলে। কবিতায় লিখছেন, আমি ব্রাত্য, আমি মন্ত্রহীন, দেবতার বন্দিশালায় আমার নৈবেদ্য পৌঁছল না। যে রাস্তায় আমি হেঁটে বড় হয়েছি, এখন সেখানে বোমা বারুদের ধোঁয়া। যে মাঠে আমরা খেলা করেছি, সেখানে ঘাসের ভিতর কাটা মুন্ডুরা খেলা করে। আমার বাড়ি ভাটপাড়ায়। আমার বাড়ির লোকেরা, আত্মীয়রা, বন্ধু পরিজনরা আজও সেইখানে সামান্য নিম্নবর্গীয় বা ছোট লোকদের মতো আশ্চর্য এক অসহায়তার আতঙ্কে, আশঙ্কায় বেঁচে থাকে। সে কারণেই রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক বোধহয় আজ সবচেয়ে বেশি আমাদের দৈনন্দিন জীবনে। কেননা আমাদের বিশ্বাস মতে রবীন্দ্র চর্চার মধ্যেও রয়েছে এক অলৌকিক আশ্রয় আর শুশ্রূষা, কিংবা নিরাময়ের পথের ইশারা। রয়েছে শুধু জীবনকেই নয়, মৃত্যুকেও বুঝে নেবার এক দুঃসাহসিক পরিক্রমা। এখন সে কথাই বলবার চেষ্টা করব, মূলত রবীন্দ্রনাট্যগুলিকে নির্ভর করে। নাটক ডাকঘর। অমল সম্পর্কে মাধব দত্ত বলছেন, আমার স্ত্রীর গ্রাম সম্পর্কে ভাইপো। ছোটবেলা থেকে বেচারার মা নেই, আবার সেদিন তার বাপও মারা গেছে, অর্থাৎ অমলের কেউ নেই আর। তাই মাধবের টান। মাধবদের সংসারে সন্তান নেই। মাধবের স্ত্রী পোষ্যপুত্র নেবার জন্য ক্ষেপে উঠেছিল, তাই অমল এসেছে। যে অমল নায়ক আমাদের ডাকঘরের। আর সুধা, সে কে? সে হলো এক মালিনীর মেয়ে, অর্থাৎ এক অনাথ ছেলে অমল আর এক মালিনীর মেয়ে সুধার কথাই রবীন্দ্রনাথ খুঁজে নিচ্ছেন তার এই ডাকঘর নাট্যের চরিত্র হিসেবে। নাটক বিসর্জন। মনে করা যাক সেই বিসর্জনের নায়ক জয়সিংহ আর অপর্ণার কথা। অপর্ণা সামান্য ভিখারিণী, আর জয়সিংহ সেও পিতৃমাতৃহীন, রঘুপতির আশ্রয় থাকা এক রাজপুত যুবা। আত্মহননের মধ্যে দিয়েই যে পরিচয় দেবে তার, আমরা জানব তার বংশ পরিচয়ের আখ্যান। শেক্সপিয়ারের হ্যামলেটের সঙ্গে জয়সিংহের মিল নাকি পান অনেকেই। হ্যামলেটের টু বি অর নট টু বির জিজ্ঞাসা জয়সিংহে এসে হয়েছে, কেবলই সংশয় থেকে সংশয়ের মাঝে নামিতে পারিনে আর। কিন্তু হ্যামলেটকে কখনোই জয়সিংহের মতো দরিদ্র সাজতে হয়নি। নাটক মুক্তধারা এবং শারদোৎসব। মুক্তধারার নায়ক অভিজিতেরও কেউ ছিল না, সেও আস্পৃত, পিতৃমাতৃহীন। কিংবা শারদোৎসবের সেই বালক যে একা, কেবলই একা গুরুর ঋণ শোধের জন্য জেগে থাকত, তার নাম উপনন্দ। সেই উপনন্দ বলছে, আমি একদিন পথের ভিক্ষুক ছিলেম। তিনি, অর্থাৎ সেই গুরু যার ঋণ শোধের জন্যই তাঁর বেঁচে থাকা, আমাকে আশ্রয় দিয়ে তাঁর বহু দুঃখের অন্যের ভাগে আমাকে মানুষ করেছেন। অর্থাৎ এও সেই অন্তঃবাসী, প্রান্তিক এক নিম্নবর্গীয় কিশোর, যাকে ঘিরে গড়ে উঠবে এই নাট্য শারদোৎসব। নাটক রাজা। রাজা বা কিং অব দ্য ডার্ক চেম্বারের গোটা নাটকটাই গড়ে উঠবে রানী সুদর্শনা আর তার দাসী সুরঙ্গমার কথোপকথনের কাটাকুটির মধ্যে দিয়ে, যা প্রায় এক আলো আধারের তক্ক যেন।
কিন্তু কে এই সুরঙ্গমা? একে বাদ দিলে রাজা নাটকই হবে না। এই সুরঙ্গমা সেই নারী যে বলছে নিজের জীবন অথবা বেঁচে থাকা প্রসঙ্গে একবার। বাপ জুয়ো খেলত, রাজ্যের যত যুবক আমাদের ঘরে জুটত, মদ খেত আর জুয়ো খেলত। কিংবা ধরা যাক আমি নষ্ট হবার পথে গিয়েছিলুম, বাবা ইচ্ছে করেই আমাকে সে পথে দাঁড় করিয়েছিলেন। আমার মা ছিল না, যেন প্রায় এক নিশ্চিত বেবুষ্যের জ্যান্ত দশার জীবন থেকে ঘুরে ফেরা এই সেই মেয়ে যে আমাদের রানী সুদর্শনাকে শেষমেশ চিনতে, জানতে, বুঝতে শেখাবে। কাকে বলে অন্ধকার কক্ষের ভিতর অথবা ডার্ক চেম্বারের ভিতরেও বেঁচে থাকা, খুঁজে পাওয়া নিজস্ব রাজাকে, কিং অব দ্য ডার্ক চেম্বারকে, তাই না? অর্থাৎ এবারেও উচ্চবর্গীয় রানী পথ চিনতে শিখছে এই নিম্নবর্গীয় এক দাসী সুরঙ্গমার কথার ঘাত প্রতিঘাতের প্রতিবাদের টানা পড়েনে। তাছাড়া সেই ঠাকুরদাও আছেন এই নাটকে, যিনি নিজেকে বলেন সর্বহারা, যার 5 ছেলে মরেছে, যার কেউ নেই, কিচ্ছু নেই, তবু যে কেবলই গান গেয়ে চলে। মোদের কিছু নাই রে নাই, আমরা ঘরে বাইরে গাই, তাই রে নাই রে নাই রে না, যারা সোনার চোরাবালির পরে পাকা ঘরের ভিত্তি গড়ে, তাদের সামনে মোরা গান গেয়ে যাই, তাই রে নাই রে নাই রে না। নাটক রক্তকরবী। মনে করি একবার কে ছিল নন্দিনী কিংবা রঞ্জন, বিশুপাগল অথবা ফাগুলালেরা? যক্ষপুরীর শ্রমিকের দলের আত্মপরিচয়ের উৎসই বা কি? ওরা সকলেই আত্মপরিচয়হীন, উদ্বাস্তু, শিকড়হীন, ছিন্নমূল, যাদের অনেকের দেশে ফেরার জন্য আকুল কান্না রয়ে গিয়েছে, কিন্তু ফেরার উপায় নেই, কেননা পথ বন্ধ। এই পথ শব্দটা রবীন্দ্রনাট্যে ফিরে ফিরে আসবে। রবীন্দ্রনাথ যেনবা সেই পথটাকেই খুঁজছেন, এক এক নাটকে এক একভাবে। যেমন কিনা আজ আমরাও গরিব আর বড়লোককে, উচ্চবর্গ নিম্নবর্গকে মেলাবার মতো ভিতর ও বাহিরে তেমন কোনো পথ পাইনি খুঁজে। মনে হয় তিনিও হয়তো তেমনই খুঁজে চলেছেন। তাই রাজা নাটকের প্রহরী বলে, এখানে সব রাস্তাই রাস্তা, যেদিক দিয়ে যাবে ঠিক পৌঁছবে, সামনে চলে যাও। আর রক্তকরবী নাটকে এসে শুনি চন্দ্রা বলছে, কাজ ছেড়ে দাও না, চলো না ঘরে ফিরে। ফাগুলাল বলে, ঘরের রাস্তা বন্ধ, জানো না বুঝি? কেন বন্ধ? আমাদের ঘর নিয়ে ওদের কোনো মুনাফা নেই। সুতরাং রবীন্দ্রনাট্যের শ্রেষ্ঠ চরিত্রগুলোই একদা সৃষ্টি হচ্ছিল নিম্নবর্গীয়দের আশ্রয় করে। নায়ক তারা, নায়িকাও অনেক, কিন্তু কেন? এর কি কোনো অর্থ নেই? আরও একটি বিষয় লক্ষণীয়, যে প্রায়ই সেই সমস্ত ছিন্নমূল নায়ক নায়িকাদের প্রাণের বিনিময় বা মৃত্যুর মধ্যে দিয়ে আমরা জেনেছি সেই নাট্যের ভিতর গড়ে ওঠা ঘটনাসমূহের সত্যকে। অর্থাৎ কিনা অমল, জয়সিংহ, অভিজিৎ, রঞ্জন, যারা সকলেই তথাকথিত সমাজের কেউ না, কিচ্ছু না, তারাই কিন্তু আমাদের চেনাবে, জানাবে বা বুঝতে সাহায্য করবে সেই অন্ধকারের উৎস হতে উৎসারিত আলোকে। যদিও দৈনন্দিন জীবনের রোজ নাম চায় সেসব দরিদ্র মানুষকে আমরা আজও অচ্ছুত বা আউটসাইডার বলি দেখতে, শুনতে, জানতে, বুঝতে অভ্যস্ত। এমনকি থিয়েটারের বা বঙ্গনাট্যশালার ইতিবৃত্তেও বড়জোর তারা নাটকের চরিত্র হবে, কিন্তু তাই বলে অভিনেতা অভিনেত্রী? জ্যান্ত গরিব ছোট লোকেরা চাইবে জ্যান্ত ভদ্রলোকদের ভূমিকায় অভিনয় করতে? ভদ্রলোকেরা সেই প্রসঙ্গে মনে করেন যেন ভদ্রতারও এক সীমা আছে। ভারতে যে দলিতের লাশ এখনো যেতে পারে না বামুনপাড়া দিয়ে এই 2019-এও, প্রায় 100 বছর হয়ে গেল নাটকগুলো লেখা হয়ে গেছে, এখনো মুষ্টিমেয় ভদ্রলোকেদের গণ্ডির বাইরে তা পৌঁছল না তেমন। তবু সামান্য কিছু আয়োজন বা চেষ্টা হয়েছে। এখন সে কথা বলতে চাই। বহুদিন আগে একবার কলিকাতা ও তৎপার্শ্ববর্তী এলাকার অন্ধেরা একটা নাটকের দল গড়েছিল। ব্লাইন্ড অপেরা সেই নাটকের দলের নাম। সময়টা 1996-এর কাছাকাছি। প্রায় 25-30 জন কিংবা আর একটু বেশি হবে তারা সংখ্যায়। সব চোখে দেখা লোকেরা যেমন নাটক করে, থিয়েটার করে, তেমনি তাদেরও স্বাদ হয়েছিল তারাও ওই মতো কিছু কর্ম করবে। কিন্তু শুধু অন্ধ বা দৃষ্টিহীনেরা যে নাটক করবে তেমন নাটক কই? স্বভাবতই খোঁজ চলল বিশ্বজুড়ে। দেশজ নাটক, প্রাদেশিক নাটক, বিদেশি নাটক। তারপর ঠিক হলো নিজেদের জীবনের নাটক নিজেদেরকেই লিখতে হবে। লেখা হলো অর্কেস্ট্রা নামের একটা নাটক। তারপর মঞ্চস্থ হলো
বুদ্ধদেব বসুর কাব্যনাট্য সংক্রান্তি। এখানে প্রধান চরিত্র তিনটি, ধৃতরাষ্ট্র, গান্ধারী আর সঞ্জয়, যার মধ্যে দুজনেই দৃষ্টিহীন। এমন সময় কে যেন বা কারা যেন সেই অন্ধদের দলে একদিন পড়ল রবীন্দ্রনাথের রাজা নাটকটা, ইংরেজিতে যার নাম দ্য কিং অব দ্য ডার্ক চেম্বার। মুহূর্তে সমস্ত অন্ধকারের বাসিন্দারা জেগে উঠে বলল, এই সেই নাটক যা আমাদের, কেবলই আমাদের, এই নাটকটা আমাদের করতেই হবে। অন্ধ অভিনেত্রীরা কেউ কেউ প্রশ্ন তুলেছিল, রাজা তো শুধু একটা অন্ধকার কক্ষেরই রাজা নয়, তিনি তো কিং অব দ্য ডার্ক চেম্বারও। তবে কি গোটা দেশটাই সেই অন্ধকার কক্ষ যেখানে রাজা নেই, অথবা রাজা আছেন আমরা চিনি না, খুঁজতে হবে? যেমন রানী সুদর্শনাকে, তেমনি দেশবাসীকেও। সুতরাং পথ আর পথের অন্বেষণের মধ্যিখানে রয়ে গেছে আরও একটি আশ্চর্য বিষয়, তা হল অন্ধকার। এই নাটক গড়ে ওঠবার সময় আমরা কেউ কেউ কতকগুলো এমন বিষয়ের মুখোমুখি হতে শিখি যা রবীন্দ্রনাথের নাটকের এক ভিন্ন পাঠ বলেই আমাদের মনে হয়েছে। যেমন ধরা যাক, এই নাটকের রানী যে সুদর্শনা, সে নাটকের গোড়াতেই যখন বলে, আলো, আলো কই, এই ঘরে কি একদিনও আলো জ্বলবে না? কিংবা না না না, আমি আলো চাই, আলোর জন্যে অস্থির হয়ে আছি, তোকে আমি আমার গলার হার দেব যদি এখানে একদিন আলো আনতে পারিস। এসব সংলাপ যখন চোখে দেখা জগতের কোনো অভিনেত্রী বলছেন আর দৃষ্টিহীন জগতের কোনো অভিনেত্রী বলছেন, যাকে কিনা ইতিমধ্যেই আমরা জানি কোনোদিন দেখতে পাবে না চোখে, তখন কি সংলাপের অভিঘাত একই রকম থাকে? সংলাপের আরতি বা প্রকাশ অভিনয় ছাড়িয়েও কি ভিন্ন কোনো মাত্রা দেয় না? দেয়, দিচ্ছিল। আর সেখান থেকেই গড়ে উঠেছিল ভিন্ন একটা পাঠ, নিঃশব্দে। দৃষ্টিহীন সমাজের যুবক যুবতীরা সেই রাজা নাটকটাকে করবার পর এতই মুক্তি পেয়েছিল মনের ভিতর, দেহের ভিতর, যে পরবর্তী সময়কাল অর্থাৎ 2002 থেকে এই 2019-এর মধ্যে রবীন্দ্রনাথের গান, কবিতা, নাটক, প্রবন্ধ, গল্প, উপন্যাস সবই কোনো না কোনোভাবে দৃষ্টিহীনদের কাছে এক আশ্রয় আর শুশ্রূষার কেন্দ্র হয়ে উঠতে থাকলো যেন। ওরা করেছে রাজা, রক্তকরবী, চণ্ডালিকা, শারদোৎসব, চারোধ্যায়, আর ওদের সাহায্যে গড়ে উঠেছে অন্যান্য যেসব নাটক, তার মধ্যে রয়েছে বিসর্জন, ডাকঘর, নটির পূজা। দৃষ্টিহীনদের সমাজের বাইরে সাঁওতাল সমাজের মেয়েদেরকে নিয়ে, কিংবা রেজিনগড়ের হোমে থাকা নির্যাতিতা মেয়েরা, অথবা কালিয়াগঞ্জের মতো দিনাজপুরের মফস্বলী প্রান্তিক ছেলে মেয়েরাও বহুবার বহু সময় চণ্ডালিকা নাটক করেছে। কয়েকবার সব রকম বর্গের লোকেদের একত্রিত সমাবেশের চেষ্টায় হয়েছে ডাকঘর অবলম্বনে রাজার চিঠি, কিংবা যখন ডাকঘর আছে অমল নেই, বিসর্জন, নটির পূজার মতো নাটকও। মনে রাখতে হবে, এর মধ্যে চণ্ডালিকার শো দৃষ্টিহীনদের দল মাঠে ময়দানে থার্ড ফর্মে করেছে প্রায় 150-টিরও বেশি, আর মঞ্চেও প্রায় 40-50 সন্ধে ওই প্রযোজনা হয়েছে। রাজা নাটকের পর চণ্ডালিকাই দৃষ্টিহীনদের করা সবচেয়ে জনপ্রিয় নাটক। রক্তকরবী কিংবা ডাকঘর অবলম্বনে রাজার চিঠি দিল্লির ভারত রঙ্গ মহোৎসবের মতো বহু বিখ্যাত উৎসবে ঘুরেছে। রক্তকরবী মঞ্চে আর পথে হয়েছে সেও প্রায় 100 বারেরও বেশি। এ কথা বলার অর্থ, নিম্নবর্গের রবীন্দ্রনাথ চর্চারও এই বাংলায় 2 দশক পেরোতে দেখেছি আমরা। শিখেছি অন্ধকারের নতুন একটি পরিচয়, তা আসলে আলোর অধিক। সেই অন্ধকারকে প্রণাম, প্রণাম সেই সব দৃষ্টিহীন জগতের অন্ধকারের বাসিন্দাদের সকলকে।